জনসংখ্যা বিষয়ে পড়াশোনা। তো আর বাদ বাকি বিষয়গুলো আপনাদের প্রস্তুতি কেমন চলছে সেটা একটু বলতে পারেন। প্রথম কথাটা লিখেন যে আজকে আমরা পড়বো যেটা বাংলাদেশের জনসংখ্যা, লেকচার নাম্বার 12, বাংলাদেশের জনসংখ্যা, এটা নিয়ে যে কথাবার্তা আছে। তো জনসংখ্যা, জনশুমারি এবং হলো অর্থনৈতিক সমীক্ষা, এই তিনটা জিনিস নিয়ে এখানে পড়বো, আর হলো উপজাতিদের সম্পর্কে পড়বো। তো চলেন তাহলে প্রথমে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে আমরা যদি বলি, প্রথমটা হলো বাংলাদেশের জনসংখ্যা। এটা সম্পর্কে কয়েকটা কথা আমরা বলি। এইখানে প্রথম কথাটা হলো বাংলাদেশের কনসার্ন বা জনসংখ্যা নিয়ে সমস্যা বা জনসংখ্যাটাতে আমাদের একটা ঝামেলার জিনিস, সেটা আমরা কবে প্রথম বুঝতে পারি। অর্থাৎ জনসংখ্যাকে 1 নাম্বার সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় কবে? উত্তর 1976 সালে বাংলাদেশে জনসংখ্যাকে 1 নম্বর সমস্যা ঘোষণা করা হয়। এটা করা হয় ঘোষণা করা হয় 1976 সালে। এবং জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয় সর্বপ্রথম জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয় 1976 সালে। এবং জনসংখ্যা বিষয়ক গবেষণার প্রতিষ্ঠান জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিপোর্ট, এইটা গঠিত হয় কবে? এইটা গঠিত হয় 1977 সালে। জনসংখ্যা গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান নিপোর্ট, এইটা গঠিত হয় 1977 সালে, এবং সেই সাল থেকেই মোটামুটি আমরা জনসংখ্যা নিয়ে কাজ করছি। তো জনসংখ্যার সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান হলো নিপোর্ট। এই নিপোর্ট মানে কি? এইটার পূর্ণরূপটা আসছিল, নিপোর্টের পূর্ণরূপ হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, NATIONL, ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, রিসার্চ অ্যান্ড এটা প্রধান কার্যালয় আছে ঢাকার আজিমপুরে। প্রধান কার্যালয় আছে আজিমপুর, ঢাকা। এবং প্রথম জনসংখ্যা নীতিতে একটা স্লোগান আমরা গ্রহণ করি, যে স্লোগানটা হলো 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এরকম একটা স্লোগান আপনারা শুনবেন। ওই স্লোগানটার মূলত সংক্ষিপ্ত রূপ হলো পরিকল্পিত পরিবার। এইটা নিয়ে প্রশ্ন আসে, পরিকল্পিত পরিবারের চিত্র আছে কোথায়? পরিকল্পিত পরিবার, এই চিত্র আছে 1 টাকার মুদ্রা। 1 টাকার যে কয়েন আছে না, ওই কয়েনের মধ্যে যে ছবিটা, দুই পাশে 2জন বড় মানুষ, 2টা বাচ্চা হাতে করে ধরে দাঁড়ায় আছে। এই 2 বাচ্চা এবং 2জন বড় মানুষ, মোট 4 জন। ওইটাকে বলা হয় পরিকল্পিত পরিবার। এবং এই চিত্রটা আছে 1 টাকার মুদ্রায়। আর জনসংখ্যা সম্পর্কে আরো যে কথাগুলো আছে সেটা হলো বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস কবে এবং বিশ্বে কবে জনসংখ্যা দিবস পালন করা হয়? জাতীয় জনসংখ্যা দিবস কবে এবং বিশ্ব জনসংখ্যা দিবস কবে? এটা কি আপনারা বলতে পারেন? জাতীয় জনসংখ্যা দিবস কবে এবং বিশ্ব জনসংখ্যা দিবস কবে? বলেন তো, জনসংখ্যা দিবস কবে?
ওরিয়েন্টাল Yes or no? জানেন কি জানেন না? ওরিয়েন্টাল দিবসগুলো মনে থাকে না? আচ্ছা, কারো মনে থাকে না? অপশন দেখলে মনে পড়বে। আচ্ছা, 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস। 2রা ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস এবং 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এরপরে আসেন, জনসংখ্যা সম্পর্কিত একটা তত্ত্ব আছে যেটাকে বলা হয় কাম্য জনসংখ্যার তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই তত্ত্বকে প্রদান করেন উত্তর ম্যালথাস এবং জনসংখ্যা বিষয়েও প্রথম এই ধর্মযাজক রবার্ট ম্যালথাস উনি তত্ত্ব বা সংজ্ঞা প্রদান করেন। তো ওনার এই যে তত্ত্ব বা সংজ্ঞা আছে, এই সংজ্ঞায় উনি একটা কথা বলেন, সেটা হলো জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। জ্যামিতিক হারে, এটা এইভাবে প্রশ্ন আসতে পারে যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। এই সংজ্ঞা প্রথম কে দিয়েছেন? উত্তর, এই সংজ্ঞা প্রথম দিয়েছেন রবার্ট ম্যালথাস। জ্যামিতিক হার কি? 2 দুগুণে 4, 4 চারে 16, 4 16 64, এইভাবে বেড়ে যায় জনসংখ্যা। 2 দুগুণা 4, 4 চারে 16, 4 চারে 16, এরপরে 4 16 64 বা 16 16 256, যে হারেই পারুক। আর উল্টা দিকে আমাদের জনসংখ্যা বাড়ে, মানে খাদ্য উৎপাদন বাড়ে 1 2 3 4 5 এই আকারে। ফলে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে একটা অসামঞ্জস্য দেখা যায়। এইটাকে বলা হয় জনসংখ্যা তত্ত্ব বা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব বলা হয় এইটাকে। এবং এই ম্যালথাস কাম্য জনসংখ্যা সম্পর্কে প্রথম ধারণা দেন যে জনসংখ্যার একটা সুনির্দিষ্ট মাত্রা থাকা প্রয়োজন, যেটাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। করতে বেশি কম হয়ে গেলে জনসংখ্যা তখন একটা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায় বা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই হলো জনসংখ্যা নিয়ে কথাবার্তা। আর জনসংখ্যা সম্পর্কে একটু কথা আছে, সেটা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটার নাম কি আপনারা শুনছেন? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি? কেউ একজন বলেন তো। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই কথাটা কি? ডেমোগ্রাফিক এটা কি? কেউ একজন আমাকে একটু বলে দেন। না জানলে না জানি না এই কথাটা অন্তত বলেন মুখে। স্যার, কোন দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা যদি কর্মক্ষম থাকে সেটাকে ডেমোক্রেসি বলা হয়। বাংলাদেশ কি এই অবস্থায় আছে? আচ্ছা স্যার, কোন দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম জনগোষ্ঠী হয়, অর্ধেকের বেশি জনগোষ্ঠী যখন কর্মক্ষম জনগোষ্ঠী হয়, কিসের? কোন দেশের জনসংখ্যার। কোন দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি যদি কর্মক্ষম জনগোষ্ঠী হয়, সেই দেশের জনসংখ্যার ওই অবস্থাটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার বোনাস যুগ বা জনসংখ্যার বোনাস যুগ। জনসংখ্যার বোনাস যুগ। বোনাস যুগ বুঝছেন তো? এবং
বাংলাদেশ ছাব্বিশের এই অবস্থাতে প্রবেশ করেছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে বাংলাদেশ প্রবেশ করেছে 2012 সালে এবং এটা থাকবে 2033 সাল পর্যন্ত বাংলাদেশ। এবং কর্মক্ষম জনগোষ্ঠী কাকে বলে? কর্মক্ষম গোষ্ঠী হলো 15 থেকে 64 বছর বয়স্ক জনসংখ্যা। 15 থেকে 64 বছর বয়সী জনসংখ্যাকে বলা হয় কর্মক্ষম জনগোষ্ঠী। এই মাইক অন করা কান মিউট করে দেন। কর্মক্ষম জনগোষ্ঠী বলা হয় 15 থেকে 34 বছর বয়স্ক জনগোষ্ঠীকে। এবং বাংলাদেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠী আছে 7,34 লাখ। বাংলাদেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা 7,34 লাখ। এটা একটু লিখে রাখেন। বাংলাদেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠী আছে 7,34 লাখ। এটা হলো বাংলাদেশের মোট শ্রম শক্তি। 7,34 লাখ হলো বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠী। আর ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নেওয়ার জন্য কি করতে হয়? জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে হয়। জনসংখ্যাকে রূপান্তর করতে হয় মানব জনসংখ্যাকে রূপান্তর করতে হয় মানব সম্পদে। কাশ্মীরের লড়াই গ্রন্থটির রচয়িতা হলো আকাশের বক। কাশ্মীরের লড়াই গ্রন্থটির রচয়িতা হলো শেবরাজ। কাশ্মীরের লড়াই গ্রন্থটির রচয়িতা হলো শেরবাজ। 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 কাশ্মীরের লড়াই তো লিখছেন এইটুকু, জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করার মাধ্যমে এই কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগানো যায়। এইটা পরীক্ষায় প্রশ্ন আসে। আর তো যেগুলো কমন কথাবার্তা এগুলো আপনারা পারবেন, এগুলো বলার কিছু নাই। যে জনসংখ্যা কখন মানব সম্পদে রূপান্তর হয়, এই ক্ষেত্রে প্রাধান্য দিতে হয় কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে হয়। তাহলে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা যায় এবং এর মাধ্যমে একটা দেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ সুবিধা অর্জন করতে পারে। এই গেল আমাদের জনসংখ্যা নিয়ে কথাবার্তা। জনসংখ্যা নিয়ে আর কোনো কথাবার্তা নাই। আর জনসংখ্যা সম্পর্কে 2-3টা কথা। অর্থনৈতিক সমীক্ষা 2023 থেকে যেটা কাজে লাগবে সেটা হলো আপনার অর্থনৈতিক সমীক্ষা 2023 থেকে জনসংখ্যা সম্পর্কে যেটা কাজে লাগবে জনমিতিক পরিসংখ্যান বলে এটাকে। জনমিতিক পরিসংখ্যান। এই জনমিতিক পরিসংখ্যানে আছে হলো যে বাংলাদেশের প্রথম যে কথাটা, বাংলাদেশের স্থূল জন্মহার স্থূল মৃত্যু হার, এটার উপরেই তো মূলত নির্ভর করে জনসংখ্যা বাড়ছে নাকি কমছে, কি হারে বাড়ছে কি হারে কমছে। স্থূল জন্মহার আরটা হলো স্থূল মৃত্যু হার। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী বাংলাদেশের স্থূল জন্মহার 18.8 জন, অর্থাৎ হাজারে বৃদ্ধি পায় 18.8 জন এবং হাজারে কমে হচ্ছে 5.6 জন মানুষ। হাজারে কমে হচ্ছে 5.6 জন মানুষ। এবং বাংলাদেশে বর্তমানে শিশু মৃত্যুর হার হাজারে 22। শিশু মৃত্যুর হার হাজারে 22 জন। শিশু মৃত্যুর হার হাজারে 22 জন, 22 জন প্রতি হাজারে।
এই তিনটা কথা এখানে মনে রাখবেন। আর বাদ বাকি কথাবার্তাগুলো আমরা একসাথে দেখি। সেটা হলো আপনার জনশুমারি ও গৃহ গণনা 2022-এর যে তথ্য আছে, অর্থাৎ আমাদের আদমশুমারি যাকে আমরা বলি, সেই জনশুমারি ও গৃহ গণনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেখান থেকে প্রশ্ন আসে। যেমন গতবার প্রশ্ন এসেছিল, গতবার বলতে অনেক আগে 40তম বিসিএস প্রশ্ন আসছিল খানার পরিমাণ সম্পর্কে, যে খানা প্রতি জনসংখ্যা কত বা খানা প্রতি গড় জনসংখ্যা কত, অর্থাৎ একটা পরিবারে গড়ে কতজন মানুষ আছে। তখন ছিল 4.4, যেটা এখন আছে গড়ে প্রতি পরিবারে 4 জন। তো এইগুলো আমরা যেটা লিখবো এখন সেটা হলো জনশুমারি বা আদমশুমারি সম্পর্কে। জনশুমারি বা আদমশুমারি সম্পর্কে এইখানে দুইটা তারিখ, একটা হলো 1872, একটা হলো 1974। তো 1872-এ লর্ড ভারতবর্ষে প্রথম আদমশুমারি চালু করেন লর্ড মেয়ো। ভারতবর্ষে প্রথম জনশুমারি চালু করেন লর্ড মেয়ো। আর বাংলাদেশে প্রথম জনশুমারি চালু করেন বাংলাদেশ সরকার। ওকে, এইটা হলো 1974 সালে প্রথম জনশুমারি। আর জনশুমারি কি? জনশুমারি হলো একটা দেশের আর্থ সামাজিক অবস্থার পরিসংখ্যান তুলে ধরা। একটা দেশের আর্থ সামাজিক অবস্থান এবং পরিসংখ্যান এটা তুলে ধরা। আর এটা নিয়ে কাজ করে হলো BBS বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এরা কাজ করে আপনার জনশুমারি নিয়ে। BBS বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা প্রতিষ্ঠিত হয় পরে 1976 সালে। এর আগে বাংলাদেশ সরকারই এটা পরিচালনা করত। পরে এরা 76 না 74 নাম চেঞ্জ করছে। এটা একটু মুসলমান নাম আছে, তো এই জন্য চেঞ্জ করে দিছে। আদমশুমারি না হয়ে এটা জনশুমারি হলে এটা অসাম্প্রদায়িক হয় এবং জিনিসটা সুন্দর শোনা যায়, আর কিছুই না। এই জন্য এটার নাম পরিবর্তন করে আদমশুমারি থেকে নেওয়া হয়েছে জনশুমারি এই নামটা। এবং জনশুমারি বাংলাদেশে হয়েছে এযাবৎকালে মোট 6 বার। এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি হয় 6 বার। কবে? 1974-এর পরগুলোতে ইজিলি পারবেন, অর্থাৎ 1981, 1991 এবং 2001, 2011 এবং 2021-এ হওয়ার কথা ছিল, করোনার জন্য হয়েছে 22-এ। অর্থাৎ প্রতি 10 বছর পর পর এটা অনুষ্ঠিত হয়। তো এইবার আসেন, সর্বশেষ যে জনশুমারিটা গেল, এটা ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি। বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি সংগঠিত হয় 2022 সালে। আর এইটার তথ্যগুলো আমরা লিখবো যে প্রথম জনশুমারি, যেটা জনশুমারি ও গৃহ গণনা 2022। মানে এইটা হচ্ছে জাস্ট আপনার কাজ না থাকলে বসে বসে কি করবেন। যেমন ধরেন আপনার বাংলাদেশের বাংলা একাডেমি কাজ কি? তার বাংলা ভাষা ঠিক রাখা, যেন ডানে বায়ে না যাইতে পারে, গরুর মতো পিটাই পিটাই এটা সোজা রাস্তায় চালানো। আর এই জন্য সে বসে বসে সেই গরু বানানটারে সে সোজা করছে, রকারে গো, রয়সকারে গো। ওর তো একটা কাজ আছে, এটা তো দেখাইতে হবে, তাই না? ও কাজ তো দেখাইতে হবে, ওই কাজ দেখাইতেছে বসে বসে, বুঝতে পারছেন? ওর কাজ তো কিছু নাই। তো ও বলছে যে এইটা ঠিক বানান না, ঠিক বানান হলো এইটা। লোকজনের প্যাদানি খেয়ে রিসেন্টলি আবার বলছে যে ঈদ আর ঈদ দুইটা বানানই সঠিক আছে, সমস্যা নাই। ঈদ এটাও হবে, ওইটাও হবে।
তো ওর তো কোনো কাজ নাই, বসে বসে কতগুলা মানুষ, কতগুলা দপ্তর, অধিদপ্তর বেতন নিতেছে। সো এখন তার কাজ হলো এই বানান ঠিক করা, ভাষায় এইটা ওলট পালট হয়ে গেছে, ওইটায় ঝামেলা আছে, এগুলো বলে বলে এইসব কাজ বানানো। অরিজিনালি এটা তো কোনো বড় কাজ না, মেজর কাজ তো রাষ্ট্রের অনেক রয়ে গেছে। যেমন বিআরটিও অফিসে আপনি লাইসেন্স নিতে যান, লাইসেন্স পাবেন না, তাদের লোকবল কম। একটা লাইসেন্স আনতে 1 বছর সময় লাগে, ড্রাইভিং লাইসেন্স আনতে। হ্যাঁ, তো আপনি অন্য অফিসে যান, ধরেন পুলিশের কথা যদি বলি, বাংলাদেশে পুলিশে লোক প্রয়োজন প্রতি দেশে 400 জনের বিপরীতে 1 জন। বাংলাদেশে পুলিশ আছে মাত্র 1.5 লাখ, যেখানে থাকার কথা ছিল 4 লাখ জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী। তো যেই জায়গায় লোক দরকার সেই জায়গায় লোক নাই। আবার কিছু কিছু মন্ত্রণালয় আছে যেটার কোনো দরকারই নেই আদৌ, ওদেরকে বসায় বেতন দিতেছে, আর ওরা ওদের অস্তিত্ব টিকায় রাখার জন্য কিছু কাজ চালায় যেতেছে যেটা আদৌ প্রয়োজন না। যাই হোক, এইটা সম্পর্কে আমরা কথাবার্তা বলছি নামাজের পরে। যেমন মডিফাইড ডিফ্যাক্টো মেথডটা কি, যেই মেথডে এবার জনশুমারি হয়। এরপরে এইবারের জনশুমারিতে জিআইএস ম্যাপ ব্যবহার করা হয়েছে। জিআইএস ম্যাপটা কি, এবং এই জনশুমারিতে প্রথম কিছু জিনিস হয়েছে, তৃতীয় লিঙ্গ, ভাসমান জনগোষ্ঠী এবং অন্যান্য যেটা প্রবাসী জনগোষ্ঠী, তাদেরকেও এবার জনশুমারিতে গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কথাগুলো আমরা নামাজের পরে এসে বলছি। বাজে হলো 5টা 31, 15 মিনিট, 5টা 45 আমরা শুরু করি। ওকে, নামাজের পরে 5টা 45 আমরা শুরু করতেছি। অনেকেই নামাজ পড়বেন, আমরা ঠিক 5টা 45 আবার দিচ্ছি। এখন থেকে 5টা 45 পর্যন্ত নামাজের পরে আসুন, 5টা 45 আমরা আবার শুরু করছি। এরপরে আমরা উপজাতি নিয়ে কথাবার্তা বলবো নামাজের পরে। উপজাতি সম্পর্কে প্রশ্ন একটা মাস্ট কমন পাবেন, এবং এইখান থেকে জনশুমারি নিয়ে একটা প্রশ্ন। এই অধ্যায়টায় 2টা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ওকে 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 স্যার। ওকে, আসছেন সবাই? আর লোকজন কই? নামাজ শেষ? ইয়েস স্যার। ইয়েস স্যার। বাকি লোকজন কই? 16 জন কেন? আর বাকি এখনো 6 জন আসে নাই। এখন নামাজ পড়তে স্যার। 5 জন, 6 জন না 5 জন, একজন আসছে। আমরা কি একটু ওয়েট করবো? স্থূল শিশু মৃত্যু হার কত? স্থূল শিশু মৃত্যু হার দরকার নেই, শুধু যে শিশু মৃত্যুর হারটাই আসে। আর স্থূল জন্মহার, স্থূল মৃত্যু হার, এই 2টা হার মনে রাখবেন। আর একটা হলো শিশু মৃত্যুর হার এবং মাতৃমৃত্যুর হার। মাতৃমৃত্যুর হার আছে বর্তমানে 16, 16 মাতৃমৃত্যু হার, আর শিশু মৃত্যু হার আছে 22। তো এরপরে আমরা যেটা করব সেটা বলছিলাম জনশুমারি ও গৃহ গণনা 2022। এইটা প্রথম, এটা সম্পর্কে প্রাথমিক গুরুত্বপূর্ণ তথ্য। 1 নম্বরের যে তথ্যটা এটা সম্পর্কে, সেটা হলো বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি। বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি, এবং এই জনশুমারিটা পরিচালিত হয় 15 থেকে 21 জুন। পরিচালিত হয় 15 থেকে 21 জুন 2022। 15 থেকে 21 জুন 2022 পরিচালিত হয় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা। এবং এই ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা, এইখানে কিছু কাজ হয় যেটা প্রথমবার, এর আগে হইতো না। এরকম কাজ একটা হলো, প্রথম জিআইএস ম্যাপ ব্যবহার করা হয়। প্রথমবারের মতো জিআইএস ম্যাপ ব্যবহার করা হয়। প্রথমবারের মতো মডিফাইড ডিফ্যাক্টো মেথড ফলো করা হয়। তো এই মডিফাইড ডিফ্যাক্টো মেথডটা কি জিনিস? মডিফাইড ডিফ্যাক্টো মেথডটা হলো জনসংখ্যা গণনার জন্য বা জনশুমারির জন্য জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পদ্ধতি আছে মোট 3টা। একটার নাম হলো ডিফ্যাক্টো মেথড, একটার নাম হলো ডি জুরি মেথড, আর এই 2টা মিক্স আপ করে আরেকটা মেথড আছে যেটার নাম মডিফাইড ডিফ্যাক্টো মেথড। এইখানে দেখেন ডিফ্যাক্টো মেথড, আরেকটা হলো ডি জুরি মেথড।
আর 3 নম্বর মেথডটা হলো মডিফাইড ডিফ্যাক্টো মেথড। তো এই ডিফ্যাক্টো মেথডটা বোঝায় হলো ফ্যাক্ট কি বা ঘটনা কি, আপনি থাকেন কই এইটাকে। আর ডিজুরি মেথড বলতে বোঝায় আইনগত আপনার ঠিকানা কোথায় হওয়া উচিত বা আপনাকে কোথায় গণনা করবে। যেমন আমি যদি বলি আমি ঢাকার স্থানীয়, বললে কাজ হবে না, কারণ আমার স্থানীয় যেই জায়গার আমি, ওইটা আমার দাদা বাড়ি বা নানা বাড়ি, ওইখানে আমার পৈতৃক সম্পত্তি এবং ওইখানে আমার বংশ পরম্পরায় বসবাস। তাহলে আইনত আমি ঢাকার স্থায়ী বাসিন্দা না, আইনত আমি স্থায়ী বাসিন্দা আমার যেটা মাতৃভূমি আছে বা আমার যেটা জেলা আছে ওই জেলা। এটাকে বলা হয় ডিজুরি মেথড, যখন কাউকে নিজ জন্মভূমি বা নিজ পিতৃ স্থলে গণনা করা হয়। আর ডি ফ্যাক্টো মেথড যেটা, যে অরিজিনাল ফ্যাক্ট কি, আমি ঢাকায় আসছি 10 বছর, 10 বছরের মধ্যে আমি হয়তো বা 2-1 দিনের জন্য গ্রামে গেছি, বাট কখনোই পার্মানেন্টলি গ্রামে থাকিনি। এবং ঢাকায় আমরা এখন বাসাবাড়ি কিনছি, ঢাকায় আমাদের নিজস্ব সবকিছু আছে, সম্পত্তি জমি জমা। সো আমাকে এখন আর ওই জেলার না গুনে আমাকে ঢাকায় গণনা করা উচিত, এটাই ফ্যাক্ট। কারণ 10 বছরে আমি হয়তো বা 2 দিন ওইখানে গিয়ে বেড়ানোর মতো গেছিলাম বেড়াইতে, কিন্তু আমি থাকি পার্মানেন্ট ঢাকাতে। দ্যাটস ওয়াই ডি ফ্যাক্টো, ফ্যাক্ট মানে হলো বাস্তব ঘটনা বা আসল ঘটনা। ডি ফ্যাক্টো বলতে বোঝায় আসল ঘটনা কি, মানে আমি কোথায় থাকি, ওইটা হলো আমার আসল ঠিকানা। এইখানে আমাকে আমার জেলায় গণনা করবে না। এই দুইটা মেথড। আর 3 নম্বর মেথডটা হলো মডিফাইড ডিফ্যাক্টো মেথড। মানে হলো ফ্যাক্ট তো যেটা আছে ওটা ঠিক আছে, কিন্তু ওইটাকে মডিফাই করা হয়েছে কিসের মাধ্যমে? ডিজুরির মাধ্যমে। অর্থাৎ আমার স্থায়ী ঠিকানা যেটা, ওইটাও ওনারা গুনবেন এবং আমি বর্তমানে কোথায় থাকি, ওইখানেই থাকি নাকি ঢাকায় নাকি অন্য কোথাও, এটাও গুনবেন। এবং দুই জায়গাতেই আমাকে গণনা করে একজন হিসেবেই করবেন ওনারা। তাহলে কি হবে? তাহলে ঢাকার লোকও ঠিকঠাক ভাবে ওনারা গুনে বের করতে পারবেন এবং এলাকার লোকও গুনে বের করতে পারবেন। আর না হয় আমার মতো এরকম হাজার হাজার লোক যারা ঢাকায় থাকে কিন্তু যাদের পার্মানেন্ট ঠিকানা অন্য জেলায়, তো তাকে অন্য জেলায় গুনলে ঢাকার জনসংখ্যা কমে যাবে এবং ওই জেলার জনসংখ্যা অ্যাকচুয়ালটা বেড়ে যাবে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যা পাওয়া যাবে না। এই জন্যই ব্যবহার করা হয়েছে মডিফাইড ডিফ্যাক্টো মেথড। তাহলে একটা কথা মাথায় রাখবেন যে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত জনশুমারির স্বীকৃত পদ্ধতি হলো মোট 3টা। এরপরে আসেন এইবার প্রথম নাসা, ন্যাশনাল এয়ারোনটিক্স অ্যান্ড স্পেস এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, এরা প্রথমবারের মতো কারিগরি সহায়তা প্রদান করছে বাংলাদেশের এই জনশুমারিতে। স্যাটেলাইটের মাধ্যমে কারিগরি সহায়তা দিচ্ছে, কারিগরি সহায়তা দিয়েছে এই জনশুমারির ক্ষেত্রে। আর জিআইএস ম্যাপ কি? কোনো স্থানের সাথে রিলেট করে ওই স্থানের গুরুত্বপূর্ণ তথ্য একটা ডিজিটাল ম্যাপের মধ্যে যখন রেখে দেওয়া হয়, যেমন আপনি ক্লিক করলে, ঢাকায় ক্লিক করলে আস্তে আস্তে জুম করলে ঢাকার মধ্যে কোথায় হসপিটাল, কোথায় কতজন মানুষ, এই তথ্যটা যদি ম্যাপের মধ্যে থাকে, এটা হয় জিআইএস ম্যাপ বা গ্লোবাল ইনফরমেশন সিস্টেম ম্যাপিং। এবং এই সিস্টেমটা এবারের জনশুমারিতে ব্যবহার করা হয়েছে। এবং এইবারের জনশুমারিতে প্রথমবারের মতো প্রবাসী তৃতীয় লিঙ্গ বা হিজড়া আমরা যাদেরকে বলি, তৃতীয় লিঙ্গ, এরপরে হলো ভাসমান জনগোষ্ঠী, এদেরকে জনশুমারিতে অন্তর্ভুক্ত করা হয়। আগে এরা জনশুমারিতে অন্তর্ভুক্ত হতো না, এবার প্রথমবারের মতো এদেরকে, জনগোষ্ঠীগুলোকে জনশুমারিতে অন্তর্ভুক্ত করা হয়। এবং এইবার প্রথম বাংলাদেশে জনশুমারিতে একজন ব্যক্তি সম্পর্কে 35 ধরনের তথ্য, ব্যক্তি সম্পর্কে, ব্যক্তির আর্থসামাজিক পরিস্থিতি এবং অন্যান্য তথ্য মিলিয়ে মোট 35 ধরনের তথ্য সংগ্রহ করা হয়। 35 ধরনের তথ্য সংগ্রহ। ভাসমান মানে বেদে, সাপুরে, এই ধরনের যে জনগোষ্ঠী যাদের সুনির্দিষ্ট কোনো ঠিকানা নাই, আর যাদের ঠিকানা নাই তাকে গুনবে কোথার নামে? ঢাকায় গুনবে, বরিশালে গুনবে, তাকে তো কোনো একটা জায়গায় গণনা করা লাগবে। কারণ আমরা যখন মোট জনসংখ্যা বলি তখন আমরা আবার এটাকে ভাগ করে বলি, বরিশাল বিভাগের জনসংখ্যা এত, ঢাকা বিভাগের জনসংখ্যা এত, অমুক জায়গায় এত, তমুক জায়গায় এত। কিন্তু যারা বেদে বা অন্যান্য জনগোষ্ঠী আছে এদেরকে কোথায় ধরবে? এদেরকে ধরার তো আসলে কোনো জায়গা নাই।
ওকে, এরপরে আসেন পরের কথাবার্তা যেটা, সেটা হলো আপনার এই জনশুমারির গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে এইগুলো নিয়ে অল্প কয়টা কথা, একেবারে বেসিক কথাবার্তাগুলো মনে রাখাটা জরুরি। এই জনশুমারি সম্পর্কে বা জনসংখ্যা সম্পর্কে বলা আছে কোথায়, এটা সম্পর্কে এসডিজি বলে বা আমাদের সংবিধানে এগুলো সম্পর্কে বলা আছে 18 নম্বর অনুচ্ছেদে সংবিধানের। আর জনশুমারি সম্পর্কে স্পেসিফিক ওরকম কোথাও বলা নেই, কিন্তু জনসংখ্যার উন্নয়ন কল্পে যে কথাবার্তাগুলো আছে এগুলো বলা আছে আপনার সবার জন্য সুস্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, এইরকম আলাদা আলাদা ভাগে। তাই এটার জন্য স্পেসিফিক করে কিছু প্রশ্ন না করলেও চলবে। এরপরে আসেন এই জনশুমারির গুরুত্বপূর্ণ তথ্য। এই জনশুমারির গুরুত্বপূর্ণ তথ্য নাম্বার 1, এই জনশুমারির গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে নাম্বার 1 যেটা লিখবেন সেটা হলো মোট জনসংখ্যা। এই জনশুমারি অনুযায়ী বাংলাদেশের The police are very unwilling to interfere in family problems. জনসংখ্যা, The police এই are জনশুমারি very অনুযায়ী unwilling to interfere জনসংখ্যা in family problems. ঘনত্ব, The police এই are জনশুমারি very অনুযায়ী unwilling to interfere in জনসংখ্যা family problems. 43 বৃদ্ধির হার। এই জনশুমারি অনুযায়ী নারী ইস্টু The পুরুষ police are very অনুপাত, unwilling to নারী পুরুষের interfere অনুপাত in বা নারী family ইস্টু problems. পুরুষ যেটাই লেখেন। 43 আর The police are very unwilling to interfere in family একটু problems. রেস্ট নাও, রেস্ট পরে না। What is the antonym of ভিক্ষুক syllabus? কোন ক্যাটাগরিতে? ভিক্ষুকের তো একটা ঠিকানা আছে, ভিক্ষুক হোক যাই হোক তার তো একটা ঠিকানা থাকে, ওনার একটা বাড়ি আছে না। আপনার এলাকার যে সলিমউদ্দিন গরিব, সলিমউদ্দিন খয়রাতি বলে আমাদের এলাকায়, তো ওর তো একটা বাড়ি আছে, তাই না? ও একটা স্থায়ী একটা ঠিকানায় থাকে, বিল্ডিং না থাকুক, একটা কুড়ে ঘর থাকুক, কিন্তু একটা ঘর তো আছে। এবং ওকে এই জন্যই জনশুমারিতে অন্তর্ভুক্ত করে। আর যার কোনো ঠিকানা নাই তাকে কোন ঠিকানায় জনশুমারিতে অন্তর্ভুক্ত করবে, এই জন্য তাকে আগে গণনা করা হইতো না। বাট এখন এদেরকে জনশুমারিতে অন্তর্ভুক্ত করা হয় কারণ এদের ঠিকানা আছে। বুঝতে পারছেন? What is the antonym of syllabus? এরপর একটা গেল নারী পুরুষের অনুপাত, আরেকটা লিখবেন What is the antonym of syllabus? কি যেন বলে ওটাকে, সাক্ষরতার হার। সাক্ষরতার হার। এইখানে একটা মজার জিনিস বলবো, এই হারগুলো একটা আছে আপনার জনশুমারি 2022-এর তথ্য, জনশুমারি 2022, আরেকটা আছে অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য, অর্থনৈতিক সমীক্ষা 2023। এই দুইটা তথ্য কিন্তু ভিন্ন ভিন্ন, Is a long time. এই দুইটা তথ্য 1.5 hours. ভিন্ন ভিন্ন। প্রথমটা আসেন জনসংখ্যা 16,98,00,000। আর এইখানেও সেম 16,98,00,000। বাট জনসংখ্যার ঘনত্ব এরা বলছিল 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর এইবারের সব এককালিতে লিখলে বলবেন কিন্তু ভালো কথা, মনে করাই দিবেন না আপনারা। 16,98,00,000। আর এইটা হলো 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে। বৃদ্ধির হার জনসংখ্যা 1.22% এদের মধ্যে, এবং নারী পুরুষের অনুপাত প্রতি 100 জন নারীর বিপরীতে পুরুষ আছে 98.4 জন। এবং সাক্ষরতার হার এইখানে 74.66%, যেটা এদের তথ্য মতে 1153 জন আছে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার।
আর জনসংখ্যা বৃদ্ধির হার এদের মতে আছে 1.3%, এবং এদের মতে নারী পুরুষের অনুপাত আছে প্রতি 100 জন নারীর বিপরীতে পুরুষ আছে 98 জন, এবং এদের মধ্যে সাক্ষরতার হার হলো 76.4%। 76.4%। 76.4%। 98.4 মধ্যে 0.4 কতজন ধরবে? ওনারা জানে কতজন করবে, আমি অঙ্কে খুবই দুর্বল, এই সংখ্যা আমি কেমনে বলবো? এটা মানুষ কেমনে 98.4 কি বোঝায় বা কতজন হিসেব করবে? আমার মাথায় আসছে অর্ধেক মানুষ। অর্ধেক মানুষ। হ্যাঁ, কিরকম ধরবে ওনারা জানে, এই হিসাব আমি জানি না। তো পরের কথাটা যেটা, সেই কথাটা হলো আপনার বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কত এবং আয়তনে বাংলাদেশের অবস্থান কত। আয়তনে বর্তমানে বাংলাদেশের অবস্থান 90তম। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 90তম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। জনসংখ্যার ঘনত্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। আর একটা কথা হলো এশিয়ায় জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান হলো 5ম, এবং মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান 3য়, 5ম। আর দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বে আরেকটা হলো দক্ষিণ এশিয়ায়, এই দুই জায়গায় জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান হলো 3য়। দুই জায়গায় বাংলাদেশের অবস্থান হলো 3য়। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এইটার অবস্থানটা কি বলেন? এটা বুঝছেন কিনা বলেন? মুসলিম বিশ্বে আগে ছিল বাংলাদেশের অবস্থান 4র্থ, এখন এটা পরিবর্তন হয়ে গেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আইকন আছে কিন্তু মধ্যে। মুসলিম বিশ্বে জনসংখ্যাগত মুসলিম বিশ্বে জনসংখ্যায় হলো বাংলাদেশের অবস্থান 3য়, এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান জনসংখ্যার ক্ষেত্রে 3য়। আগে ছিল মুসলিম বিশ্বের 4র্থ, এখনকার পরিসংখ্যানে এটা পরিবর্তন হয়েছে হলো 3য়। আগে ছিল এটা 4র্থ মুসলিম বিশ্বে। এইটুকু ক্লিয়ার হলে সি লিখে দিন, তাহলে আমরা সামনের দিকে আগাই। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আরেকটা টেবিল লেখেন, সেই টেবিলটা হলো আরেকটা টেবিল হলো আপনার জনসংখ্যায়, একটা হলো জেলা আর একটা হলো বিভাগ। জনসংখ্যায় শীর্ষ আর একটা হলো সর্বনিম্ন। তাহলে জনসংখ্যায় শীর্ষ জেলা ঢাকা এবং জনসংখ্যায় শীর্ষ বিভাগও ঢাকা। আর জনসংখ্যায় সর্বনিম্ন বিভাগ হলো বান্দরবান। জনসংখ্যায় সর্বনিম্ন বান্দরবান জেলায়, এইখানে সবচেয়ে কম জনগোষ্ঠীর বসবাস। আর বরিশালে হলো সবচেয়ে কম জনসংখ্যা আছে। বরিশাল বিভাগওয়ারি সর্বনিম্ন জনসংখ্যা আছে হলো বরিশালে। এরপরে যদি এই কথাটাই আপনাকে বলে যে জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি, তাও হবে ঢাকা। যদি বলে জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের সর্বনিম্ন জেলা কোনটি, তখন আর বান্দরবান হবে না, তখন এটার উত্তর হবে গিয়ে রাঙামাটি। জনসংখ্যার ঘনত্বে
জনসংখ্যার ঘনত্বে যদি জনসংখ্যার ঘনত্বে চায় তাহলে উত্তর হবে জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন হলো রাঙামাটি এবং শীর্ষে ঢাকা। আর যদি বলে জনসংখ্যায় তাহলে সর্বনিম্ন হলো বান্দরবন, এখানে জনসংখ্যা সবচেয়ে কম, কিন্তু ঘনত্বের দিক দিয়ে রাঙামাটি সর্বনিম্ন, কারণ জেলা অনেক বড়, জনসংখ্যা অনেক কম। বাংলাদেশে আয়তনে সর্ববৃহৎ জেলা কোনটা? রাঙামাটি জেলা। আয়তনে সর্ববৃহৎ জেলা হলো রাঙামাটি এবং আয়তনে ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ। আর বিভাগ হিসেবে আয়তনে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম এবং সবচেয়ে ছোট বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। এবার আসেন আর একটা চার্ট আমরা লিখি, তাহলে জনসংখ্যা নিয়ে কথাবার্তা শেষ। আয়তনে জেলা, আরটা হলো বিভাগ। আয়তনে সবচেয়ে শীর্ষ জেলা এবং সর্বনিম্ন জেলা ও বিভাগ। আয়তনের সর্বনিম্ন শীর্ষ জেলা হলো কোন জেলা? চট্টগ্রাম জেলা। এই শীর্ষ জেলা চট্টগ্রাম না, রাঙামাটি। রাঙামাটি বলি একটা লিখে আর একটা। আর সর্বনিম্ন হলো আয়তনে নারায়ণগঞ্জ। আর বিভাগ হিসেবে শীর্ষ বিভাগ চট্টগ্রাম। আর আয়তনে সবচেয়ে ছোট বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। ঢাকা হবে না, ঢাকাতে পড়ছিলাম মনে হয় বিভাগের ক্ষেত্রে। আয়তনে সবচেয়ে বড় হলো চট্টগ্রাম, জনসংখ্যায় ঢাকা। She proceeded as though I had not spoken. Had not spoken. এই পর্যন্ত হয়েছে কিনা বলেন? Had not spoken. She proceeded as though I had not spoken. ঢাকা এখন হবে না কেন? যখন পড়ছিলেন তখন ঢাকা দিয়ে কিন্তু ময়মনসিংহকে আলাদা করা হয় নাই। তখন ঢাকার অধীন জেলা ছিল 17টা, আর এখন ঢাকার অধীনে জেলা আছে 13টা। 4টা জেলা বের হয়ে গেছে এবং সবচেয়ে বড় জেলা হলো টাঙ্গাইল জেলা। সরি, হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষা বের হয় প্রতি বছর আর জনসমারি হয় প্রতি 10 বছরে একবার। হ্যাঁ, সামগ্রিকভাবে 10 বছরের হিসাব একবারে আপনি কই পাবেন? ওটা তো খুচরা হচ্ছে, এই বছরে কি হলো, ওই বছরে কি হলো। সামগ্রিক হিসাবটা আবার একবারে করতে হলে পুরো দেশে একযোগে চালানো হয় ওইটা। আর অর্থনৈতিক সমীক্ষা পুরো দেশের উপর একযোগে চালানো হয় না, ওইটা কিছু কিছু জিনিস পরোক্ষভাবেও নেওয়া হয়। যেমন কিছু কিছু জিনিসের পার্সেন্টেজটা হয় ধরেন 1000 বা 10,000 মানুষের উপর জরিপ চালায়, ওটা সারা দেশে গিয়ে গিয়ে পরিসংখ্যান নেওয়া হয় না। সারা দেশের পরিসংখ্যান 10 বছরে একবারই নেয়। আর সামগ্রিকভাবে একটা পরিসংখ্যান প্রতি বছর ওনারা দেয়, এটা একটু ভিন্ন আছে। আর অর্থনৈতিক সমীক্ষা না, জনশুমারির আর দুইটা কথা মনে রাখবেন। সেটা হলো জনশুমারি 2022 অনুযায়ী খানার সংখ্যা, আর একটা হলো খানা প্রতি জনসংখ্যা, খানা প্রতি জনসংখ্যা। তো খানার সংখ্যা কত? খানার সংখ্যা হলো 4 কোটি 10 লাখ। 4 কোটি 10 লাখ। আর খানা প্রতি জনসংখ্যা হলো 4 জন গড়ে। খানা বলে একটা পরিবারকে, যারা এক পাতিলের রান্না খায়, ওই একটা পরিবারকে বলা হয় একটা খানা। আর খানা প্রতি গড়ে মানুষ আছে 4 জন করে। আর খানার সংখ্যা হলো 4 কোটি 10 লাখ মোট, বা ফ্যামিলির পরিমাণ হলো 4 কোটি 10 লাখ। এই শোনেন, আপনার যে কালকে
বুঝছেন এই পর্যন্ত? নেক্সট আসেন। জনসংখ্যা 20 কোটি কথা না স্যার? হ্যাঁ হ্যাঁ, জনসংখ্যা 20 কোটি প্লাস কথা না? হওয়ার কথা হলে লাভ নাই তো, পরিসংখ্যানে যা দিবে আমাদের এটাই করতে হবে। আমরা ছাত্র মানুষ, আমরা খামাখা ঝামেলা করে লাভ আছে? এইখানে দেখেন অর্থনৈতিক সমীক্ষা 2023-এর আরো যা তথ্য আছে, মোট জনসংখ্যা 16,98,00,000। এইটা 1.3% জনসংখ্যা বৃদ্ধির হার, 1153 জনসংখ্যার ঘনত্ব, স্থূল জন্মহার 18.8, 5.7 হলো স্থূল মৃত্যু হার, আর শিশু মৃত্যুর হার প্রতি হাজার জীবিত জন্মে 22, এবং প্রত্যাশিত গড় আয়ু, এটা দেখবেন, এটা আমরা বলি নাই, 72.3, যেখানে পুরুষের গড় আয়ু পুরুষ বাসে কম, মহিলারা বাসে বেশি। পুরুষের তো কত ঝামেলা, মহিলারা ঝামেলা দিয়ে ঘুরে তাড়াতাড়ি, তাই না? পুরুষদের গড় আয়ু 70.6, মহিলারা বাসে বেশি, শান্তিতে তো কাজ কাম নাই, 74.1 বছর, এটা হলো তাদের গড় আয়ু। মাথা পিছু জাতীয় আয় হলো $2765, এটা না পড়লেও চলবে, মাথা পিছু জিডিপি। আর মোট রপ্তানি আয় হলো $34.96 বিলিয়ন, $2765 হলো মাথা পিছু আয়। আর মাথা পিছু আয় কিভাবে বের করে, এই সূত্রটা পরীক্ষায় আসছিল। এই সূত্রটা হলো একটা দেশের মোট জিডিপি ভাগ হলো ওই দেশের মোট জনসংখ্যা, ইকুয়াল টু যা বের হবে সেটাই হলো মাথা পিছু আয়। মানে আমাদের গ্রোস জিডিপি হলো 44,49,000 কোটি টাকা। এখন এই 44,49,000 কোটি টাকাকে বাংলাদেশের মোট জনসংখ্যা যা, অর্থাৎ 16,98,00,000, এটা দিয়ে ভাগ করলে গড়ে যা বের হবে ওইটাই প্রতি একজন মানুষের ইনকাম। এখন এইখানে পিকে হালদার বাবু একা 5,000 কোটি নিয়ে চলে গেলে ওই 5,000 কোটিও হিসেব হবে কত টাকায়? $2765 মার্কিন ডলার। আর আপনি আমি যার খাওয়ার পয়সা নেই, আমাদের জন্য $2765 মার্কিন ডলার পার হেড। এই হিসাবটার বাইরে আরেকটা হিসেবের সিস্টেম আছে, যেটা মূলত বাংলাদেশের, মানে প্রত্যেকটা দেশের প্রকৃত আয়কে নির্দেশ করে। এই জিডিপি মানে মাথা পিছু আয়টা আসলে প্রকৃত আয়কে নির্দেশ করে না প্রত্যেকটা মানুষের। যাই হোক, এইটা পরীক্ষা আসছে যে মাথা পিছু আয়ের সংজ্ঞা কি, এটা বুঝছেন তো? একটা দেশের মোট জিডিপি ভাগ হলো ওই দেশের জনসংখ্যা, এটাকে বলে মাথা পিছু আয়। আর রপ্তানি আয় $34.96 বিলিয়ন, আর আমদানি ব্যয় হলো $46.79, $34.96 বিলিয়ন। আর রপ্তানি ব্যয় $46.79 বিলিয়ন, $46.79 বিলিয়ন। বুঝতে পারছেন এটা? তাহলে আমরা আনার জন্য খরচ যায় 46 বিলিয়ন আর পাঠাই 34 বিলিয়নের পণ্য, ফলে আমাদের প্রতি বছর $12 বিলিয়ন রিজার্ভের ঘাটতি আছে। ওটা হলো আমাদের বাণিজ্য ঘাটতি বলে, বাণিজ্য ঘাটতি। ওইখানে যোগ বিয়োগ করলে যা দাঁড়াবে এটাই হবে আমাদের বাণিজ্য ঘাটতি। এখানে যদি লিখি 34.96 আর উপরে যদি লিখি 46.79, এই দুইটাকে বিয়োগ করলে যা দাঁড়াবে 6 আছে 9 হবে 3, আর 9 আছে 17 হবে 8, দশমিক থাকলো হাতে আছে 1, 4 আর 1 5 আছে কত হলে 6 হবে 1, 3 আছে কত হলে 4 হবে 1, $11.83 বিলিয়ন। এইটা হলো আমাদের বাণিজ্য ঘাটতি, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানির পরেও আমাদের এই টাকাটা এক্সট্রা খরচ হয়ে যায়। অর্থাৎ আমরা যে কয় টাকা আয় করি সেই কয় টাকা ব্যয় করে পারি না, এবং এই ঘাটতিটা আবার বাংলাদেশের পোষায় কি দিয়ে? এইটা পোষায় হলো বৈদেশিক আয়, যেটা বৈদেশিক মুদ্রা আয় করি, রেমিটেন্স যাকে আমরা বলি, প্রবাসীরা যে টাকাটা পাঠায়, ওইটার মাধ্যমে এই ঘাটতিটা আমরা পুষিয়ে নিই। এছাড়া আর যেটা জানা দরকার সেটা হলো বৈদেশিক মুদ্রার মজুদ। এইটা বর্তমানে আমাদের পণ্ডিতি করার দরকার নেই, যা আছে তাই থাকবে, কারণ অর্থনৈতিক সমীক্ষায় যা আছে এটা আমরা দেখব পরীক্ষা আসবে। আমাদেরকে জানতে চাই না এই ফেব্রুয়ারি মাসের অথবা জুলাই মাসের অথবা অক্টোবর মাসের রিজার্ভ কত আছে, এটা ভাইবার সময় জিজ্ঞেস করে যে গতকালকের পত্রিকায় বর্তমান রিজার্ভ সম্পর্কে কি বলা আছে, রিজার্ভ কত ডলার আছে।
ওটা কিন্তু প্রিলিতে আসবে না। প্রিলিতে প্রশ্ন করে যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বর্তমানে রিজার্ভ কত, 32.26 বিলিয়ন ডলার। মূল্যস্ফীতি 9.24 এবং তফসিলি ব্যাংক আছে 61টি। আর বাকি অংশ আমরা অর্থনীতি নিয়ে যেদিন পড়বো ওই দিন পড়বো। এরপরে চলেন, এইখানে আর যে কথাবার্তা আছে এগুলো সব অর্থনীতির সাথে রিলেটেড, এগুলো নিয়ে আমরা অর্থনীতির দিন কথাবার্তা বলবো। আর এখানে আর কিছু নাই। এরপরে আসেন বাংলাদেশের জাতিগোষ্ঠী এবং উপজাতি সংক্রান্ত কথাবার্তা। জাতিগোষ্ঠী নিয়ে প্রথম যে কথাটা সেটা হলো ওনাদের সম্পর্কে বলা আছে কোথায়, সংবিধানের 23-এর ক নাম্বার অনুচ্ছেদে এইখানে বলা আছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তার সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃ মানে হলো মানুষ, বা ক্ষুদ্র মানব গোষ্ঠী ও জাতিসত্তা এদের সংস্কৃতি। এইটা বলা আছে সংবিধানের 23-এর ক নাম্বার অনুচ্ছেদে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তার সংস্কৃতি। 23-এর ক নাম্বার অনুচ্ছেদে বলা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তার সংস্কৃতি। এটা হলো প্রথম কথা। এরপরে আসেন এই উপজাতি কারা। উপজাতি হলো এমন একটা জাতিগোষ্ঠী যারা দেশের মূল জনসংখ্যার অনেক ছোট্ট একটা অংশ, কিন্তু এদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব সমাজ ব্যবস্থা আছে এবং নিজস্ব একটা ধর্মীয় রীতিনীতি এরা অনুসরণ করে। তাই এদেরকে বলা হয় উপজাতি, জাতির একটা ছোট অংশ, অথবা এদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো এইটা পরীক্ষায় আসছিল যে উপজাতিদেরকে সংবিধানে কি বলে উল্লেখ করা হয়েছে। তো সংবিধানে এদেরকে বলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এবার আসেন এদের সম্পর্কে প্রথম কথা হলো এদের বসবাস কোথায় আছে। দ্বিতীয় কথা হলো এদের উৎসবগুলোর নাম কি কি। তৃতীয় কথা হলো এদের কার কি ধর্ম আছে। চতুর্থ কথা হলো এদের কার কি ভাষা আছে। পঞ্চম কথা হলো এদের যে অঞ্চল বা গ্রামগুলো সেইগুলোকে কোনটাকে কি নামে ডাকা হয়। এই কয় ধরনের প্রশ্ন উপজাতিদের সম্পর্কে বিসিএস পরীক্ষায় বিগত পরীক্ষাগুলোতে হয়ে আসছে। বসবাস, ধর্ম, গ্রাম, উৎসব, ভাষা, এই ধরনের জিনিসগুলো এদের নিয়ে প্রশ্ন করে। এছাড়াও এদের সম্পর্কে বেসিক তথ্য, আদিবাসী যারা কোনো একটা স্থানে অনেক লম্বা সময় ধরে বসবাস করছে, আদিবাস, আদি মানে অনেক আগে, আদিতে এখানে বসবাস করত এই জাতিটা, সবার আগে এসে বসবাস করা শুরু করেছে যারা, ওই ধরনের জাতিগুলোকে বলা হয় আদিবাসী। বাংলাদেশ কখনোই উপজাতিদের সম্পর্কে আদিবাসী শব্দটা ব্যবহার করে নাই, কারণ তাইলে ওই এলাকার হকদার তারা হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে ওই এলাকার বাসিন্দা তারা হয়ে গেলে তারাই হকদার ওই এলাকায় থাকার। আসেন এইখানে আমরা প্রথম ওনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য লিখে নিচ্ছি। বাংলাদেশে বর্তমানে উপজাতীয় জনসংখ্যা কত? বাংলাদেশে বর্তমানে উপজাতীয় জনসংখ্যা কত? উপজাতীয় জনসংখ্যা হলো 16,50,000। 16,50,000 কেন কেন? 16,50,159 জন। এইটা গেল একটা উপজাতীয় জনসংখ্যা। দ্বিতীয়টা যেটা উপজাতীয় জনসংখ্যার পরে সেটা হলো উপজাতীয় যে জাতিগোষ্ঠীগুলো, সেখানে মোট উপজাতি আছে কয়টা? মোট উপজাতি আছে বর্তমানে বাংলাদেশে বসবাসকারী 50টি, এবং এদের উপজাতিদের ভাষা আছে বর্তমানে 41টি। উপজাতিদের ভাষা আছে 41টি, এবং এদের মধ্যে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতি, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতির সংখ্যা, বসবাস লিখে দিই আমরা আবার, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতির সংখ্যা 13টি উপজাতি, এবং উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে 9টি। উপজাতীয়
অ্যাটর্নি জেনারেল অ্যান্ড সংস্কৃতি। লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ড। সর্বশেষ 2007 সালে একটা উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয় রাখাইনদের কালচারাল একাডেমি, যেটা হয় আপনার রাঙামাটিতে। তো এদের উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে রাঙামাটি না, সরি, কক্সবাজারে আছে হলো 9টি। উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে 9টি। এই কয়টা হলো উপজাতিদের সম্পর্কে সংখ্যায় তথ্য। এটা হলো উপজাতিদের সম্পর্কে সংখ্যায় তথ্য। এইটুকু লেখা হলে বলেন। জি স্যার, জি স্যার। এবং আরেকটা কথা, ভালো কথা, যেটা হলো উপজাতীয় ভাষায় বই বের হয়েছে কয়টি উপজাতির ভাষায়। উপজাতীয় ভাষায় 2017 সাল থেকে বই বের হওয়া শুরু হয় এবং এ যাবৎকালে 5টি উপজাতীয় ভাষায় বই বের হয়েছে। 5টি উপজাতির ভাষায় বই বের হয়েছে। এরপরে যদি আমরা বলি উপজাতিদের সম্পর্কে, প্রথম যে কথাটা সেটা হলো জনসংখ্যায় সর্ববৃহৎ উপজাতি হলো চাকমা, দ্বিতীয় সর্ববৃহৎ উপজাতি হলো মারমা, তৃতীয় সর্ববৃহৎ উপজাতি হলো ত্রিপুরা, চতুর্থ সর্ববৃহৎ উপজাতি হলো সাঁওতাল। জনসংখ্যায় শ্রেণীবিন্যাস বললাম। জনসংখ্যায় সবচেয়ে বড় উপজাতি হলো চাকমা, প্রায় 7 লাখের মতো। এরা একারা। কোথায়? আমার নাম ব্যস্ততা আছে। তো এরপরে দেখেন, এমন একটা জায়গা, এমন একটা কাজ, একসাথে দুধও দিয়ে গেছে, চাও দিয়ে গেছে। কোনটা খাবো? দুটোই ঠান্ডা হয়ে যাবে ওয়েট করলে। কোনটা খাবো? আগে দুধ খাওয়া উচিত নাকি আগে চা খাওয়া উচিত বলেন? তো দুইটা মিক্স করে খেতে না। ঠান্ডা হতে দেরি লাগবে। এটা গ্রিন টি, এটার সাথে দুধ মিলাইলে ভালো লাগবে না। দুধে এক মগ আছে, এখন কোনটা আগে খাওয়া উচিত বলেন, একটা মতামত দেন। দুধের মধ্যে সব পুষ্টি থাকে, একদম তাই। দুধের মধ্যে কোন পুষ্টি উপাদান নাই? সব ধরনের পুষ্টি থাকে। এখন কোনটা আগে খাওয়া উচিত সেটা বলেন, মতামত। চা। চা আগে খাওয়া উচিত। ভেরি গুড। চলে গেছে। আমি এটা কালকে কইতেছি যে এটা বন্ধ, এটা দরকারই নাই। ওকে, তাহলে আসেন এরপরের কথাবার্তা বলি। সেটা হলো সমতলে সর্ববৃহৎ উপজাতি কোনটি? উত্তর সাঁওতাল। এদের সম্পর্কে লিখে রাখেন, এরা সমতলে সর্ববৃহৎ, মানে পাহাড়ে বসবাসকারী জাতিগোষ্ঠী এগুলো সব। এরা থাকে সব পাহাড়ে। আর সাঁওতালরা থাকে সমতল ভূমিতে। সমতল ভূমি কোনটা? সমতল ভূমি হলো রংপুর, রাজশাহী, এই রিজিয়নে এদের বসবাস সাঁওতালদের। দ্যাটস ওয়াই এরা সমতলের সবচেয়ে বড় জনগোষ্ঠী। এইবার আসেন এদের বসবাস সম্পর্কে আমরা কথা বলি। আর একটা কথা এখানে লিখে রাখবেন, সেটা হলো জনসংখ্যায় ক্ষুদ্রতম। এটা হলো জনসংখ্যায় বৃহত্তম। আর একটা হলো জনসংখ্যায় ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম হলো ভিল নামে একটা উপজাতি আছে, আর বৃহত্তম হলো সাঁওতাল। ক্ষুদ্রতম হলো ভিল। ভিল নামে একটা উপজাতি গোষ্ঠী আছে, এরা হলো জনসংখ্যায় ক্ষুদ্রতম। এরপর আসেন উপজাতি বসবাসের শীর্ষ জেলা। জনসংখ্যা বৃহত্তম চাকমা। ওইদিকে তাকাইতে তাকাইতে একটু আগে যা বলতেছিলাম সেটাকে সাঁওতাল বলতেছি একটা, লিখতেছি আর একটা। উপজাতীয় বসবাস, এইটা হলো জেলা, এইটা হলো
বিভাগ। একটা হলো শীর্ষ জেলা, একটা হলো সর্বনিম্ন জেলা। একটা হলো শীর্ষ বিভাগ, একটা হলো সর্বনিম্ন বিভাগ। তাহলে জেলা হিসেবে শীর্ষ জেলা কোনটি লন্ডন টাউন ইজ ফাউন্ড বলতে পারেন? সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে কোন জেলায়? দেখি, আইডিয়া করেন। বলেন, বাট আইডিয়া করেন। পরীক্ষার আগে, পরীক্ষার হলে আন্দাজে দাগ দেওয়া যাবে না, কিন্তু পরীক্ষার আগে যত বেশি আন্দাজে দাগ দিয়ে রাখতে পারেন, তত আপনার ওই ভুলগুলো শুদ্ধ হয়ে গেলে পরীক্ষার হলে ভুল হওয়ার পার্সেন্টেজ কমে যাবে। লন্ডন টাউন ইজ ফাউন্ড লিভিং ইন দ্য কারা? আর বান্দরবান। রাঙামাটি। চার্লেস ডিকেন্স আর সর্বনিম্ন হলো লালমনিরহাট। বিভাগের ক্ষেত্রে সর্বোচ্চ বসবাস আছে চট্টগ্রাম বিভাগে, আর সর্বনিম্ন বসবাস আছে বরিশালে। Okay. স্যার, প্রথম উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান কোনটা? বিরিশিরি নেত্রকোনা 1977 সালে প্রতিষ্ঠিত হয়। এটা হলো প্রথম উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। প্রথম উপজাতীয় Which of the following সাংস্কৃতিক statement প্রতিষ্ঠান is not true about CM Sinje? বিরিশিরি, এটা আছে হলো নেত্রকোনায়, প্রতিষ্ঠিত হয় 15ই আগস্ট না 16ই আগস্ট Which of the following statement is not true about CM Sinje? 77 বিরিশিরি Which of নেত্রকোনা the লিখছেন। following statement এরপরে is যেটা not true about CM Sinje? 68 গ সর্বশেষ হলো রাখাইন কালচারাল ইনস্টিটিউট। এইটা আছে কক্সবাজারের রামুতে। এটা 2007 সালে Which of the প্রতিষ্ঠিত হয়। following statement is বৃহত্তম not ইউনিভার্সিটি true বাঙালি আছে? about CM Sinje? হ্যাঁ, সর্বশেষ উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটার নাম হলো রাখাইন কালচারাল ইনস্টিটিউট। এইটা আছে হলো আপনার রামু কক্সবাজার। রামু কক্সবাজার। কক্সবাজারে আরো একটা উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, বাট এইটা সর্বশেষ প্রতিষ্ঠিত হয় 2007 সালে। আর কক্সবাজারে বাকি যেটা আছে আরো একটা, ওইটা প্রতিষ্ঠা হয়েছিল কক্সবাজার একটা 1994 সালে। রোহিঙ্গাদের কোন দিন শুনি উপজাতি বানায় দেয়? উপজাতিই তো বলবে, কারণ তারা তো আর যাবে না। তারা যাবে কেমনে? কেউ চায় না তো। চীন এটার পক্ষে না, রাশিয়া এটার পক্ষে না, যুক্তরাষ্ট্র এই ব্যাপারে কিছু বলে না, আর ইন্ডিয়া তো ডিরেক্ট বিপক্ষে ভোট দিছে বাংলাদেশের। The character Will Loman, Linda and Biff are from Unusual book. The death of a salesman. The character Willie, Loman, Linda and Biff are from Unusual. The death of a salesman. The death of a salesman. The character Willie, Lumen, Linda and Biff are from the death of a salesman. 10% দাম দিয়ে দিলেই হবে। ওকে, নেটওয়ার্ক চলে গেছিল। এরপরের কথাবার্তা কি? পরের কথাবার্তা হলো The death of a salesman. The character Willie, Lina and রোহিঙ্গারা উপজাতি না। রোহিঙ্গারা উপজাতি হবে কেমনে? রোহিঙ্গা তো উপজাতি না। রোহিঙ্গারা আমাদের এখানে বসবাস করে, আমাদের এইখানকার কোনো অংশ তারা। উঠাই দিবেন না? উপজাতি দৈহিক বৈশিষ্ট্য থাকবে।
রাস্তার উপজাতিত্ব নির্দিষ্ট নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, কিন্তু থাকলেও এরা ওইখানকার উপজাতি, বাংলাদেশের কোনো স্থায়ী উপজাতি না রোহিঙ্গারা। যেমন আমি যদি বলি বাংলাদেশে কোন উপজাতিদের বসবাস নেই, আমি যদি মাউরি নামটা বলি, আপনি কি বলবেন? বাংলাদেশ বলবেন? কি বলবেন? মাউরি কই থাকে এরা? কই থাকে? নিউজিল্যান্ড। কেন বাংলাদেশ বলবেন না? এদের নিউজিল্যান্ড 1,000-5 লাখ মানুষ এসে বাংলাদেশে থাকা শুরু করে, তাহলে কি এরা বাংলাদেশের উপজাতি হয়ে যাবে? হবে না, কারণ এরা স্থায়ীভাবে এখানে থাকে। That's why আমাদের রোহিঙ্গারা উপজাতি না। এরপরে আসেন উপজাতিদের বসবাস। ইন শর্ট, চাকমা, এবং হলো ত্রিপুরা। এদের বসবাস আছে কোথায়? এদের বসবাস আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং হলো কক্সবাজারে। সবার ইন জেনারেল চাকমা, মারমা, রাখাইন সবার ইন জেনারেল বসবাস আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে। বাট দ্য ফ্যাক্ট ইজ মারমা এবং রাখাইন এদের আলাদা করে বসবাস আছে আবার ওই জেলার পাশাপাশি পটুয়াখালীতে। এদের আলাদা করে বসবাস আছে পটুয়াখালীতে। মানে ওইখানেও থাকে, আবার কিছু কিছু এদের লোকজন পটুয়াখালীতেও বসবাস আছে। ঠিক তেমনি ত্রিপুরারও কিছু লোকজন বসবাস আছে হলো আপনার, ত্রিপুরারও কিছু লোকজনের বসবাস আছে আপনার কুমিল্লা, নোয়াখালী, ঢাকা এবং ফরিদপুর জেলায়। ওইখানে তো থাকি, এর পাশাপাশি এই জেলাগুলোতেও এদের বসবাস আছে। দেখা যায় এই খালিটা কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, ফরিদপুর, এখানে ত্রিপুরাদের বসবাস আছে। দেন আমি এক কথায় বলে দিচ্ছি যে মণিপুরী সম্প্রদায় এদের এবং কাশিয়া সম্প্রদায় এদের, এই দুইটা উপজাতির বসবাস আছে সিলেট রিজিয়ন। মেঘনাঘাট পাওয়ার কোম্পানি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড। এগিয়ে যায় বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে? বাহাত্তরের খ, বাহাত্তরের খ মোহাম্মদ শাহাবুদ্দিন। এগিয়ে যায় বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা এগিয়ে যায় বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা হল মোহাম্মদ শাহাবুদ্দিন। এগিয়ে যায় বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা হল মোহাম্মদ শাহাবুদ্দিন। এগিয়ে যাবে বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা হলো মোহাম্মদ শাহাবুদ্দিন। এগিয়ে যায় বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা হলো মোহাম্মদ শাহাবুদ্দিন। এগিয়ে যাবে মণিপুরী এবং খাসিয়া এরা থাকে হলো সিলেট বিভাগে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে খাসিয়া এবং এরা। আরেকটা সম্প্রদায় হলো আমাদের গারো এবং হাজং। গারো এবং হাজং ইন জেনারেল, আমি জেলার নাম লিখলাম না, তাহলে কনফিউজিং হয়ে যাবে, কারণ দুই একটা জেলায় কম বেশি এদের বসবাস আছে, মিসিং আছে, ওইটা আর একটু ডিপলি পরে জানবেন, তাহলে আর এলোমেলো হবে না। গারো আর হাজংদের বসবাস আছে ময়মনসিংহ বিভাগ এই রিজিয়নে। ময়মনসিংহ এই রিজিয়নে এদের বসবাস, ময়মনসিংহ বিভাগ ইন জেনারেল। এবং এইটার মধ্যে আবার গারোদের এক্সট্রা করে বসবাস আছে টাঙ্গাইলে। টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এই অঞ্চলগুলোতে টাঙ্গাইলেও এদের বসবাস আছে। টাঙ্গাইলটা ময়মনসিংহ বিভাগের মধ্যে না, টাঙ্গাইল ঢাকা জেলার, ঢাকা বিভাগের মধ্যে জেলা। এই হলো কথাবার্তা। এরপর ইন জেনারেল দেখবেন, এইভাবে মনে রাখাটা অনেক ইজি।
আর মণিপুরীদের মানে পাঙ্গনদের বসবাস কই বলেন তো এক কথায়? পাঙ্গন এরা কই থাকে? আনমিউট করা না লোকজন করা? হ্যাঁ আনমিউট করা, তাহলে কথা বলেন না কেন? পারি বা পারি না বলবেন না আপনারা? না ভয় কথা দেখাইতে, আজকে আজকে আসছিল। নাকি আমাকে ভয় দেখাইতে চান আপনারা? ঠিক আছে, কথা ঠিক আছে স্যার। স্যার পাওয়ার মৌলিবাজ আছে। আচ্ছা, এরপরে না আসেন, স্যার, আপনার কথা আটকে আটকে আসছে। নেটওয়ার্কে সমস্যা করতেছে। সাঁওতাল, এই সাঁওতালদের ক্ষেত্রে সমগ্র রংপুর বিভাগ আর হলো আপনার পাবনা, সুনামগঞ্জ ব্যতীত সমগ্র সমগ্র রংপুর এবং রাজশাহী বিভাগে বসবাস আছে সাঁওতালদের। বাট সাঁওতালরা এর বাইরে আরেকটা জেলা, মানে দুইটা জেলা পাবনা এবং সুনামগঞ্জে রাজশাহী বিভাগে এদের বসবাস নেই। এটা ছাড়া পুরা রাজশাহী এবং রংপুর বিভাগে সব জায়গায় এদের বসবাস আছে সাঁওতালদের, এবং এরা সমতলের সবচেয়ে বড় জনগোষ্ঠী। দেখছেন, এই কয়টা উপজাতির বসবাস জানলেই হবে। এছাড়া আরো আছে মুরো, মুরং, সিয়াসত, এদের সবার বসবাস আছে। এরপর হলো তমচঙ্গা, বনযোগী, পাংখোয়া, এদের সবার বসবাস আছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, ওইগুলো আমাদের দরকার নেই। এরপরে আসেন এদের ধর্ম সম্পর্কে যদি আমরা কথাবার্তা বলি। ধর্ম কার কি বলেন? প্রথম ধর্ম যদি আমরা বলি খাসিয়া, গারো, লুসাই, এদের ধর্ম কি? খাসিয়া খ্রিস্টান, দুইটা শব্দের মধ্যে মিল আছে না? লুসাই খ্রিস্টান, ওইখানেও দন্তাস্ব এখানেও দন্তাস্ব, দেখেন মেলে কিনা। আর গারোরা, এদের ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। এরপর আসেন বৌদ্ধ ধর্মের অনুসারী হলো চাকমা, মারমা, রাখাইন। এরা চাকমা, মারমা, রাখাইন, এরা হলো বৌদ্ধ ধর্মের অনুসারী। এরপরে সনাতন ধর্মের অনুসারী আছে, সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী আছে সাঁওতালের অধিকাংশ। কিন্তু সাঁওতালদের কিছু কিছু মানুষের আবার আরেকটা ধর্ম আছে, সেটা একটু পরে বলতেছি। সাঁওতালদের পাশাপাশি ত্রিপুরা যারা আছে এদেরও ধর্ম হলো সনাতন। এরপর আসেন আপনার মুসলিম সম্প্রদায় কারা? এরপরে আসেন বৈষ্ণব সম্প্রদায়ের কারা? বৈষ্ণব ধর্মের অনুসারী, এরা হলো মণিপুরী সম্প্রদায়। মণিপুরী সম্প্রদায়, এরা হলো বৈষ্ণব ধর্মাবলম্বী। মণিপুরী, এরা হলো বৈষ্ণব ধর্মাবলম্বী। আর জড়োপাসক কারা? জড় বস্তুর উপাসনা করে, জড়োপাসক। জড় উপাসক না, পরে ওই ফ্লেভার থেকে যাবে, তার থেকে একটা এটা না, তাহলে এই ফ্লাক্স নিয়ে যেতে হবে, গরম পানি তো আমি নাই। তাহলে কি আছে, জড়োপাসক কারা? এই আবার স আর ক একসাথে হয়ে গেছে, মাস্ক মনে করিয়েন না, ছয় ক না কিন্তু। জড়োপাসক এটা হলো ওরাও। ওরাও জাতিগোষ্ঠী হলো আপনার জড় উপাসক, অর্থাৎ জড় বস্তুর পূজা করে ওরা। আর ফাইনালি প্রকৃতি পূজারী হলো মুন্ডা, রাজবংশী এবং সাঁওতাল। সাঁওতালদের কিছু কিছু মানুষ এরা প্রকৃতির পূজাও করে, প্রকৃতি পূজারী।
সাঁওতাল, ওরাও, তাই মানে কি যেন বললাম, মুন্ডা, রাজবংশী এবং সাঁওতালদের কেউ কেউ। তো সাঁওতালদের ধর্ম দুই তিনটা আছে, এইগুলো এদের কথাবার্তা গেল ধর্ম। এরপরে যদি আমরা বলি সমাজ ব্যবস্থা নিয়ে, তাহলে শুধুমাত্র গারো এবং খাসিয়া এদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। সমাজ ব্যবস্থা 1000 টাকার নোট প্রথমে গারো আসে হলো অক্টোবর 2008 ও খাসিয়া এরা মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা ফলো করে, অর্থাৎ শান্তি আর শান্তি। বিয়ের পরে ছেলেরা চলে যাবে শ্বশুর বাড়ি, ওইখানে বাসায় বাচ্চা কাচ্চা পালবে, টিভি দেখবে, বাদাম ভেজে খাইবে, বাসায় বসে পপকর্ন খাইবে, চিপস দেখবে, সারাদিন সিনেমা দেখবে, আর মেয়েরা যত কাজ করে বেড়াবে বাইরে বাইরে। পৈতৃক সম্পত্তির ভাগও ছেলেরা পায় না, সো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা ছেলেদের হবে না। যত ঝামেলা সব মেয়েদের। শান্তির না? 1000 টাকা ছেলেদের জন্য এটা খুবই শান্তির। হাউস হাজবেন্ড, এখানে ছেলেরা হয় হাউস হাজবেন্ড আর মেয়েরা সম্পত্তির উত্তরাধিকারী হয়। কর্ম এরা করে বাহিরে, আর ছেলেরা পরিবার সামলায়। 1000 টাকার নোট প্রথমে বাজারে আসে হলো ওকে, সমাজ ব্যবস্থা আর সবার পৃথিবীতান্ত্রিক, এই দুইটাই শুধুমাত্র মাতৃতান্ত্রিক। দেন আসেন আমাদের পরের কথাবার্তা, সেটা হলো এদের উৎসবগুলো সম্পর্কে। উৎসব, উৎসবের মধ্যে প্রথমে যদি বলি ত্রিপুরা, এদের উৎসবের নাম হলো বৈশুক। 2008 সালে 1000 টাকার নোট প্রথমে মারমা এবং রাখাইন 2008 সালে বঙ্গবন্ধু সেতু 2 প্রান্তের এদের উৎসব হলো সাংঘাই। বঙ্গবন্ধু সেতু 2 প্রান্তের নাম কি? সাঁওতালদের উৎসব হলো, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ আগে চাকমাদের লিখি, চাকমাদের উৎসব হলো বিজু। এরপরে লেখেন সাঁওতালদের, এদের উৎসবের নাম হলো সোহরাই। সংবিধান প্রণয়ন কমিটির বিরোধী দলীয় সদস্য এরপরে লেখেন গারোদের উৎসব, এটা হলো ওয়ান গালা। ওয়ান বাংলাদেশ গালা। গারোদের উৎসব হলো বিষয় হলো স্থানীয় শাসন সংক্রান্ত ওয়ান গালা। ক্ষমতা। এরপরে রাখাইনদের একটা উৎসব আছে যেটার নাম হলো জলকে। রাখাইনদের একটা উৎসব আছে যেটার নাম হলো জলকে। বাংলাদেশ সংবিধান কত নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় হলো স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠার ক্ষমতা। এটা রাখাইনরা আলাদা করে পালন করে জলকে। এছাড়াও মুরংদের একটা উৎসব আছে যেটার নাম হলো সিয়াসত। এই যেগুলো পরীক্ষা আসছে আমি সেগুলো করে দিচ্ছি। আর চাকমারা বড়দিন নামে একটা উৎসব পালন করে থাকে। এবং পার্বত্য চট্টগ্রামের মিলিত উপজাতীয় উৎসবের নাম হলো বৈশুক। বৈশুক কি ছিল? বৈশাখী। এবং এই বৈশাখী মূলত এই তিনটা উৎসবের আদ্যাক্ষর নিয়ে তৈরি। এইগুলা ছাড়া যে বাকি অন্যান্য উপজাতি ওগুলা কি পড়া লাগবে না? উপজাতি আছে 50টা, সব কি আপনি পড়ে মনে রাখতে পারবেন? আর সবার নিজস্ব উৎসব নাই, এবং যখন পরীক্ষায় প্রশ্ন আসছে ওনাদের সম্পর্কেই প্রশ্ন আসছে। এরপরে আসেন, এখন উপজাতির উপরে তো আর আমরা পিএইচডি করতেছি না, আমাদের কাজ হলো পরীক্ষা কোনোভাবে ট্যাকেল দেওয়া। সর্বশেষ যেটা, সেটা হলো উপজাতিদের ভাষা। ত্রিপুরাদের ভাষা হলো বরক। এর ভাষায় বই আসছে। ত্রিপুরাদের ভাষা হলো কক বরক। গারোদের ভাষা মামরি।
87 সালে গারোদের ভাষা 10ই নভেম্বর 1987 সালে 10ই নভেম্বর আতিক 1987 কুশিক সালে মান্ডি ওরাওদের ভাষা কুরুক। ওরাও যারা আছে এদের ভাষা হলো কুরুক। এরপর আসেন চাকমাদের ভাষা, যেটা সেই ভাষাটার নাম হলো মন খেমের। চাকমাদের ভাষা মন খেমের। চাকমা ভাষার নাম হলো মন খেমের। মন খেমের চাকমাদের ভাষা হলো মন খেমের। আর সর্বশেষ হলো আপনার মণিপুরীদের ভাষার নাম, ওইটা হলো মইতই। মণিপুরীদের ভাষা ওইটা হলো মইতই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি ওদের ভাষাটাকে বলা হয় মইতই। এই কয়টাই মইতি না, মইতই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কয়টাই গুরুত্বপূর্ণ। আর ভাষার পরে সর্বশেষ যেটা বলবো সেটা হলো ওদের গ্রাম নিয়ে প্রশ্ন আসছিল লাস্ট কয়েকটা বিসিএস এ। ওদের গ্রাম এবং গ্রাম প্রধান, কয়েকজনের গ্রাম এবং গ্রাম প্রধান নিয়ে প্রশ্ন আসছিল। তার মধ্যে অন্যতম হলো চাকমাদের গ্রামকে বলা হয় আদাম। চাকমা। এরপরে চাকমাদের গ্রাম প্রধানকে বলা হয় আদাম। আর এদের গ্রামকে বলা হয় আদাম। আর হলো আপনার গ্রামের যারা প্রধান আছে ওনাদেরকে বলা হয় কারবারি। গ্রামকে বলা হয় আদাম এবং প্রধানকে বলা হয় কারবারি। চাকমাদের যে গ্রাম প্রধান তাদেরকে বলা হয় কারবারি। এবং মারমাদেরকে যারা গ্রাম আছে, মারমা গ্রাম, এইটাকে বলা হয়, মারমা গ্রামকে বলা হয় রোয়াজা। এবং এদের গ্রাম প্রধানকেও বলা হয় রোয়াজা। এবং চাকমাদের কিন্তু হয় আপনার একটা বড় সার্কেল আছে, যেই সার্কেলে ফাইনালি সার্কেল রাজা থাকে একজন। হ্যাঁ, এরপরে মারমা রোয়াজার পরে আর একটা উপজাতি সম্পর্কে লিখবেন, যেটা হলো খাসিয়া। খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি, কিন্তু এদের স্পেসিফিক ওরকম কোনো গ্রাম প্রধানের নাম থাকে না। খাসিয়া, এইটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, খাসিয়াদের গ্রামগুলোকে কি নামে ডাকা হয়? উত্তর, এদের গ্রামগুলোকে বলা হয় পুঞ্জি। খাসিয়াদের যে গ্রাম এটাকে বলা হয় পুঞ্জি। এরপরে ত্রিপুরা যারা আছে ওদের গ্রামগুলোকে বলা হয় পাড়া, এবং ওদের এইটারও কোনো গ্রাম প্রধান স্পেসিফিক করে থাকে না। ত্রিপুরা, এদের গ্রামগুলোকে বলা হয় পাড়া। ওকে। আর সর্বশেষ সাঁওতাল যারা, ওনাদের গ্রাম প্রধান থাকে কিন্তু গ্রামের স্পেসিফিক কোনো নাম থাকে না। ওনাদের প্রধান আছে সাঁওতাল, ওদের গ্রামের প্রধান আছে কিন্তু গ্রামের স্পেসিফিক নাম থাকে না। গ্রাম প্রধানকে বলে ওরা মাঝি। এই হলো ওদের গ্রাম ও গ্রাম প্রধান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। বাংলাদেশ বিদ্যালয় সম্প্রচার কাজ চালু হয় কত সালে? 1939 সালে। বাংলাদেশ বিদ্যালয় সম্প্রচার কাজ চালু হয় কত সালে? 1939 সালে। বাংলাদেশ বিদ্যালয় সম্প্রচার কাজ চালু হয় কত সালে? বাংলাদেশ বিদ্যালয় এইটা হলো এদের গ্রামের নাম, আর এইটা হলো এদের গ্রাম প্রধান। একটা হলো গ্রাম আর একটা হলো গ্রাম প্রধান। আর এখানে আরেকটা তথ্য জানতে হবে, সেটা হলো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এই শান্তি চুক্তিটা হয় কত সালে? 2রা ডিসেম্বর 1997। কার কার মধ্যে হয়? সন্তু লারমা এবং আবুল হাসানাত আহরণ করেন। আব্দুল্লাহ প্রথম বাংলাদেশি হিসাবে ইউরোপের সর্বোচ্চ এইটুকুই। আর হলো চাকমা বিদ্রোহের নেতা বলা হয় কাকে? বলতে পারবেন কেউ? এবং সাঁওতাল বিদ্রোহের নেতা বলা হয় কাকে? এই দুইটা প্রশ্ন আপনারা উত্তর দেন। এই দুইটাই আজকের দিনের শেষ প্রশ্ন।
চাকমা বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ, এই দুইটা বিদ্রোহ ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, এবং এইখানে উপজাতিদের মধ্যে সবচেয়ে বড় বিদ্রোহ এই দুইটা বিদ্রোহ। এই দুইটা বিদ্রোহ হয় কখন এবং কারা এটার নেতা ছিল, নাম কি আপনারা কখনো শুনছেন কিনা বলেন? রায়ান আহসান। কি বলতে চাচ্ছেন ভাই, একটু বলেন। মুসলিম পাঙ্গন, পাঙ্গন মুসলিম হলো পাঙ্গন। সব উপজাতিদের সম্পর্কে জাস্ট মোটামুটি আইডিয়া রাখবেন, কিন্তু সবারটা এত ডিটেলসে পড়ার দরকার নাই। তো এখানে সাঁওতাল বিদ্রোহ হয় পরে 1885 সালে, আর 1776 সালে হয় চাকমা বিদ্রোহ। 1776 হ্যাঁ, বোঝা যায় না, কথা ভেঙে আসে, আবার ভেঙে যায় আপনার কথা, নেটওয়ার্কের সমস্যা করে। কত ও না না, কাছাকাছি গেছিলেন, ইলামিত্র না। চাকমা বিদ্রোহের নেতা কে আবার কেউ বলেন রাজা জোয়ান বক্স খা। চাকমা বিদ্রোহের নেতা হলো রাজা জোয়ান বক্স খা, আর সাঁওতাল বিদ্রোহের নেতা হলো সিধু ও কানু। সিধু ও কানু এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করছিল। সিনেমা দেখছেন না? সিনেমা দেখেন কে কে? কেউ আছেন সিনেমা দেখেন এরকম? এখন তো দেখাচ্ছে ট্রিপল আর, আর 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 দেখছেন কেউ? একজনও নাই। 1765 সালে ইস্ট ইন্ডিয়া এইগুলো এনাদের সম্পর্কে ফাইনাল কথাবার্তা। এরপরও আরো অনেক অনেক কথাবার্তা আছে, ওগুলো জাস্ট রিডিং করবেন, বাট কোনোটাই আপনারা মুখস্থ করার দরকার নাই। এই অংশ দিয়ে যেন আমি যেটুকু লিখে দিলাম এখানে একটা তথ্য মিস না হয়, পরীক্ষা আসলে যাতে ভুল না করেন। আর বাদ বাকি যা আছে সবটা রিডিং করবেন, জানবেন, এবং এমসিকিউ গুলো সব অবশ্যই সলভ করবেন। এইগুলো আজকের মতো কথাবার্তা। তাহলে আমরা এখানেই বিদায় করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।